বাবুর কাছে আমি সরাসরি প্রশ্ন রাখতে চাইছি। দেবাশিস বাবু, এটা বহুল চর্চিত বিষয় হয়ে গেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা এটা নতুন কোনো ঘটনা নয়, এবং তিনি অনেকগুলো যুক্তি দেখিয়েছেন। তার মধ্যে সারমর্ম যুক্তি হচ্ছে তৃণমূলের দুর্নীতি এবং দুর্বৃত্তায়নকে মোকাবিলা করার জন্য, এবং তৃণমূলের মুখপাত্ররা তাকে বলেছিলেন যে কোর্টের ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে আসতে, সেটাকে তিনি গ্রহণ করেছেন। তো আপনার কি মনে হয় যে এই গ্রহণ করার ক্ষেত্রে একজন বিচারপতি তার দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনীতিতে এসে সরাসরি যোগদান করলেন এবং সেটা একদিনের মধ্যে করলেন, তাহলে তো বিরোধীদের একটা বলার জায়গা থেকে যেতেই পারে যে তিনি বিজেপির প্রতি তার আনুগত্য প্রথম থেকেই ছিল, যে কারণেই তিনি তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আদেশগুলো দিয়েছিলেন, যেগুলো অনেকগুলোই কিন্তু আপার কোর্টে, এটা আমি আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, খারিজ হয়ে গেছে বা স্টে হয়ে গেছে। দেবাশিস বাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আগে প্রথমে বলি যে সৌমিত্র বাবু, আজকে আপনি সত্যি সত্যি বলতে পারেন বিজেপি যে দাবি করে ইসকি বার 400 পার, তো আপনি আজকে বলতে পারেন 400 পার, কারণ সত্যি সত্যি আপনার আজকে 401তম এপিসোড। অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন। আপনার চ্যানেল এইভাবে এগিয়ে যাক, সেটা আমরা সবাই চাই। 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন, আমাকে একটা একটা করে একটু উত্তর দেওয়ার সুযোগ দেবেন। প্রথমত, আপনি আইনজীবী হিসেবে কিছু ক্লেম করেছেন যে ওনার যে বিচার, যে উনি যেসব রায়গুলো দিয়েছেন, সেই রায়গুলো আপনি বলেছেন অনেকগুলো ফিরে এসেছে। আমার কাছে আপনি আমার থেকে ভালো জানবেন, আমার কাছে যতদূর তথ্য আছে এবং তৃণমূলীরা যেটা প্রচার করার চেষ্টা করছে, ওনার কিন্তু সমস্ত রায় মানে ফিল্ট্রেশন হয়েছে, কোনোটা ডিভিশন বেঞ্চ, কোনোটা সুপ্রিম কোর্টের। বোধহয় আমি যদি খুব ভুল না হই, এবং আমি বোধহয় ঠিক বলছি, তাহলে 1টা বা 2টো রায়ের বোধহয় স্থগিতাদেশ আছে, বাকি সমস্ত রায়ের কিন্তু কোনো স্থগিতাদেশ নেই। এটা মানে আরেকবার তথ্যটা দেখে নেবে। দেবাশিস বাবু, এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। উনি যেগুলো সিবিআই প্রুফ দিয়েছেন সেইগুলো কিন্তু সবগুলোই প্রায় ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে গিয়ে আপহোল্ড হয়েছে, অর্থাৎ সাস্টেন হয়েছে, কোনোটা রিজেক্টেড হয়নি। কিন্তু ফলে এটাই বলতে চাই যে আপহোল্ড স্টে হয়েছে, স্টে বা স্টে হয়নি, আলাদা স্টে হয়নি, স্টে হয়নি, স্টে হয়নি, স্টে হয়নি। না না, আপহোল্ড হয়েছে, মানে সাসপেন্ড হয়েছে, সাসপেন্ড হয়েছে, সেটা সাইড হয়েছে, স্টে হয়েছে, তিনটেই স্টে হয়নি, স্টে হয়নি। আমি বলছি হ্যাঁ, ঠিক 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 ঠিক। এবং এছাড়াও আমি ওনার আদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেছে, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেছে। চাকরি আমি দায়িত্ব নিয়ে তো এক্সাম্পল দিতে হবে। কোন সিবিআই প্রুফ? আমি অ্যাঙ্কার, আমি তো ওখানে এক্সাম্পল দেওয়ার জন্য বসে নেই। বলুন দেবাশিস বাবু। কোন সিবিআই না, ঠিক আছে, মানে ডিক্লাইন হয়নি, সাসপেন্ড। আমারও তাই জানা আছে, যাই হোক। আমি উনি 30 সেকেন্ড সময় যাচ্ছি, ওনার কোনটা ডিক্লাইন হয়েছে? উনি উইদাউট গিভিং এনি অপরচুনিটি টু দ্য ইনকামবেন্ট, যেটা উনি তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন, সেইটা কিন্তু যাই হোক, আমি বলছি। আর রইল বাকি যে ধরুন আজকে উনি যখন বিচার ব্যবস্থায় বসে বিচারপতি হিসেবে যে রায়গুলো দিয়েছে, এটা দলমত নির্বিশেষে আমাদেরকে মানতে হবে যে অভিজিৎ গাঙ্গুলি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের হাইকোর্টের প্রতি ভরসা অনেক অংশে বাড়িয়ে দিয়েছেন। ওনার পদ্ধতি যাই হোক না কেন, যে ক্ষিপ্রতার সাথে, পয়েন্ট টু বি নোটেড মিস্টার মুখার্জি, যে ক্ষিপ্রতার সাথে উনি একটার পর একটা রায় দিয়ে গেছেন, সেটা কিন্তু মানুষের মনে আশার সঞ্চার করেছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়িয়ে দিয়েছে। এবং এটা আমি বলছি না, প্রচুর মানুষ ওনাকে ভগবান ঈশ্বরের জায়গায় নিয়ে গেছে। মানে আজকে বলুন, আজকে যে যাই বলুক না কেন, তৃণমূল কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়। মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি যে আজকে, আপনি ভাবুন, এই যে পার্থ চ্যাটার্জির বান্ধবী, তার খাটের তলাতে যে পয়সা, সেই পয়সাটা তো আর অভিজিৎ গাঙ্গুলি রেখে আসেননি, উনি বার করেছেন সিবিআই কে দিয়ে তদন্ত করে। এবং এখানে শুধু অভিজিৎ গাঙ্গুলি নয়, এখানে বিকাশ ভট্টাচার্য এবং তার টিম প্রত্যেকের মানে প্রশংসা দাবি রাখে। অতএব আজকে যে উনি রাজনীতিতে জয়েন করেছেন, তার কতগুলো পথ আছে, কিন্তু বিচারপতি হিসাবে এটা মানতে আমরা সবাই বাধ্য যে যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন, যে সততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে উনি আজকে রায়গুলো দিয়েছেন, তাতে উনি একটা ঈশ্বরের জায়গায় গেছেন, উনি ইতিহাসে স্থান পাওয়ার যোগ্য, এবং মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উনি ফিরিয়ে দিয়েছেন। নাও পয়েন্ট নাম্বার 2,
যে উনি যে রাজনীতিতে এলেন, আমি বলবো একটা মানুষের কিছু আমি ওই অরুণ জেটলির কথা বা তার ব্যক্তিগত মতামত মানে ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি বলছি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, যে কোনো মানুষ রাজনীতিতে আসতে পারেন। এবার সেই রাজনীতিতে আসার জন্য উনি যে সময়টা বেঁচেছেন, ওনার মনে হয়েছে সেই সময়টা ঠিক, উনি এসছেন। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যতই ওনাকে ক্রিটিসাইজ করি, আজকে উনি যে জায়গায় ছিলেন, যে স্ট্রেচারে উনি পৌঁছেছেন, যে জায়গা ইমেজটা উনি ক্রিয়েট করেছেন, সেই ইমেজ থেকে এইভাবে নেমে এসে রাজনীতির পাঁকে নেমে এসে পাঁক পরিষ্কার করার যে ঝুঁকি উনি নিয়েছেন, সেটাকে কিন্তু আমাদের সবাইকে কুর্নিশ জানাতে হবে। কারণ আপনি ভেবে দেখুন, আর 6 থেকে 8 মাস ওনার চাকরি ছিল, যদি উনি রাজনীতিতে না আসতেন, যদি উনি রিটায়ার করে যেতেন, রিটায়ার করে তারপর বাকি জীবনটা কাটাতেন, তাহলে তো ওনাকে এই বিতর্কিত জায়গায় আসতে হতো না। তাহলে উনি যে বিতর্কিত জায়গা, উনি তো ভালো ক্ষমতাসীন ছিলেন, তা সত্ত্বেও উনি এত বড় যে ঝুঁকি নিয়েছেন, এই যে আজকে রাজনীতির পরিসরটা, এই যে তৃণমূলের আমলে বেসিক্যালি এই যে শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল এবং একটার পর একটা কি বলবেন আপনি, মানে আমাদের শিক্ষা চুরি হয়েছে, এটা ভাবা যায়? মানে এই যে পশ্চিমবঙ্গ 2011 সালের পর থেকে যা দেখেছে, এ তো অস্বাভাবিক। এই জায়গায় দাঁড়িয়ে উনি যে ঠান্ডা করে বসে আলোচনা না করে বা মাঠে নেমে এসেছেন, এটার জন্য ওনাকে কুর্নিশ জানাতে আমি বাধ্য। নাম্বার 2, এবার প্রশ্নটা হচ্ছে যে উনি যে উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছেন, মানে কতগুলো জায়গা আমার বলার আছে। যে উনি ভেবেছেন যে আমি তৃণমূলের এগেনস্টে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ বা দুর্নীতিমুক্ত রাজ্য করব, খুব ভালো অবজেক্টিভ। কিন্তু একটা জায়গায় কোথায় ভুল হয়ে গেছে কিনা আমি জানি না, সেটা সময় বলবে। যে উনি যে দলটায় যোগ দিয়েছেন, যে রেজিমেন্টেড পার্টিতে উনি ওনার সবটা মতামত যে ব্যক্ত করতে পারবেন এরকম বোধহয় হয় না, কারণ সেখানে দল আগে এবং ব্যক্তি প্রাধান্য পরে হয়। 1, 2, যেটা রাইটলি আইডেন্টিফাই করেছেন এর আগে মিস্টার ভট্টাচার্য, যে আমাদের বিজেপি এবং তৃণমূল, এটা আমি বলছি না, তৃণমূলের মুখপত্র কুণাল বাবু বলেছেন যে আসলে তো যেমন যে উত্তর কলকাতায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও তো আসলে বিজেপির ক্যান্ডিডেট, মানে এটা আমি বলছি না, তৃণমূলের মুখপত্র বলেছে। তাহলে বিজেপি এবং তৃণমূলের যে দ্বন্দ্বের আবহ তৈরি করেছে, প্লিজ আমার কথা মাথায় রাখবেন, আপনি একজন উকিল, দ্বন্দ্বের আবহ তৈরি করেছে, দ্বন্দ্ব আছে কি আদৌ? এটা যেদিনকে বিচারপতি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বুঝতে পারবেন, সেদিন ওনার মানসিক অবস্থা কি দাঁড়াবে, এটা একটা আমার প্রশ্ন থেকে গেছে। মানে যখনই উনি বারবার মানে ওই হাঁসখালি নিয়ে কথা বলবেন, তখনই ওনার সামনে তো হাতরাসের প্রশ্ন চলে আসবে। যখন উনি শিক্ষার দুর্নীতি নিয়ে কোশ্চেন করবেন, তখনই তো ওনার সামনে ব্যাপক চলে আসবে। যখনই উনি শাহজাহান ইস্যুতে লড়াই করতে যাবেন, তখন কি কেউ বলবে না বিলকিস বানু ধর্ষকদের কি হলো? এই যে জায়গাগুলো উনি কিভাবে ডিফেন্ড করেন, সেটা দেখার আছে। কতগুলো জায়গা আমার আজকে ওনার কিছু বক্তব্য আমি শুনছিলাম, শুনে আমার খারাপ লাগছিল যে উনি কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোধহয় তালপাতার সিপাহী বলেছে। অভিজিৎ বাবু, আপনার কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়, আপনার কাছ থেকে আমাদের অনেক আশা। আপনি যদি কুণাল ঘোষের মতো মুখপত্রের মতো কথা বলতে শুরু করেন, অর্ধশিক্ষিতদের মধ্যে কথা বলতে শুরু করেন, তাহলে তো আপনি আর ওরা এক হয়ে যাবেন। মানে আপনার যে রাজনীতিতে আসা, যেটাকে আমরা সাপোর্ট করছি, আপনি যেই দলেই যান না কেন, তার একটাই কারণ, একটা বড় কারণ, সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশটা দুষ্কৃতিতে ভরে গেছে, চোরেদের ভরে গেছে। সেই জায়গাটাকে সরাবার জন্য আপনার মতো মানুষদের রাজনীতিতে আসা উচিত। কিন্তু আপনি রাজনীতিতে এসে এই রাজনীতির জায়গায় পড়ে আপনি যদি কুণাল ঘোষেদের মতো কথাবার্তা বলেন বা তৃণমূলের বাকি দুষ্কৃতীদের মতো কথাবার্তা বলেন, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করব আপনার থেকে, আপনি খুব শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত মানুষের মতো কথা বলুন, এবং এই বারবার যে তৃণমূল এই অন্যায় করেছে, এটা অন্যায় করেছে, এটা না করে আপনি যদি দায়িত্ব পান, আপনি কি করবেন সেই জায়গাটা যদি মানুষের কাছে পরিষ্কার করেন, তাহলে মানুষের কাছে খুব জায়গাটা ক্লিয়ার হবে। আর একটু শেষ করবো, আমি একটু আর 1 মিনিট সময় নেব। দেখুন, একটা জায়গা আমার খারাপ লাগছে, যে যারাই রাজনীতিতে দলে আসছে, বিভিন্ন দলে ঢুকছে, ব্যক্তিগত লড়াই থেকে আসছে, ব্যক্তিগত ক্ষোভ থেকে আসছে। মানে ধরুন আমি শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি ওনাকে সেইভাবে ওনার ওই বিজেপিতে, আজকে দেখুন বিভিন্ন, আপনি যে কোনো দল বদল যখন দেখবেন ক্ষোভ বিক্ষোভ থেকে দল বদল হচ্ছে, মানে মতাদর্শগত লড়াইয়ের জায়গা থেকে দল বদল হচ্ছে, এটা কিন্তু আমরা দেখিনি।
এটা কিন্তু ভালো সংবাদ নয়। মানে যারা ধরুন আজকে তাপস রায় এত সিনিয়র ব্যক্তি, মমতা ব্যানার্জি শাহজাহানের মতো দুষ্কৃতীকে সাপোর্ট করেছেন, ওনাকে সাপোর্ট করেননি, সেই দুঃখে উনি লোকসভা না আমি বলছি লোকসভা ইলেকশনের আগে উনি চলে গেলেন এখানে। এই যে দল বদল, অভিজিৎ গাঙ্গুলি আরএসএস এর এরকম একটা মহড়া হয়ে থেকে গেলেন না তো? মানে উনি ভাবলেন উনি বিজেপিতে গেলেন, নাকি আরএসএস ওনাকে বিজেপিতে নিয়ে এলো? নিয়ে এসে আরএসএস এর যে মূল শত্রু সিপিএম এবং মুসলিম, আমরা সবাই জানি, সেই সিপিএম এর হাত থেকে পাল্লা থেকে কিছুটা হাওয়া তুলে দিল, এটাও দেখার আছে। মানে আমি আবার বলছি যে বিজেপিতে এলেন অভিজিৎ গাঙ্গুলি, না আরএসএস ওনাকে বিজেপিতে নিয়ে এলো মোহরা হিসাবে, সেটা সময় বলবে। শুধু একটা কথা অভিজিৎ বাবুকে বলবো, প্লিজ সঙ্গে অক্সিজেন সিলিন্ডার রাখবেন, কারণ এইরকম দলে গেলে অনেকের দম বন্ধ হওয়া পরিবেশ হয়, তো অক্সিজেন সিলিন্ডারটা সঙ্গে রাখতেই হবে আপনাকে। থ্যাংক ইউ সৌমিত্র বাবু। দেবাশিস ঘোষের কাছে আমাদের রাজনৈতিক ব্যস্ততা আমাদের অপেক্ষা করছে। দেবাশিস বাবু, আপনি যেটা বলার সেটা তো আপনি অবশ্যই বলবেন, তার সঙ্গে আপনাকে আমি প্রশ্ন যোগ করে দিই যে আপনি কি সামগ্রিকভাবে মনে করেন না যে তার এই যে কথাগুলো ব্যক্ত হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অবসর গ্রহণের আগেও পরে, এই অবাক্ত কথাগুলো নিয়েই তিনি বিচার ব্যবস্থা চালিয়ে গেছেন বলেই তার দিকে আঙুল তোলাটা তৃণমূল কংগ্রেসের পক্ষে এত সহজ হয়েছে? দেখুন, এখানেই আমার একটু আপনার সঙ্গে দ্বিমত থাকবে। সেটা হচ্ছে যে আপনি একটা কথা ইউজ করেছেন মাঝখানে, যে বিচার ব্যবস্থাকে উনি কলুষিত করেছেন। আমি এটাতে দ্বিমত প্রকাশ করি। তার কারণ আমাদের মানুষকে ভাবতে হবে যে আমাদের অনেকগুলো প্রবলেম থাকে। কেউ একেবারে সবাই কোনো দোষ নেই, সবটা ভালো, এরম হতে পারে না। দোষ গুণ নিয়ে মানুষ হয়। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের প্রেফারেন্স কি। মানে আজকে যখন আমি কোনোভাবে ওনার একটা বিচারের জায়গায় প্রশ্ন তুলবো, তখন পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে আমি তৃণমূলের যে এই আজকের দিনে যা যা করেছে সবগুলোকে আমি খণ্ডন করার চেষ্টা করব। সেটা আমি কোনোভাবেই করতে পারবো না। কারণ আমি কি করে মানবো যে যেভাবে চাকরি চুরি হয়েছে, আমার আপনার ঘরের মেয়েটা কিভাবে চাকরি পাবে সৌমিত্র বাবু? মানুষের ছাদ মানে আবাস পরিকল্পনায় চুরি হয়েছে, আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলা হয়েছে। এটা তো আপনি দেখিয়েছেন আপনার চ্যানেলে, যে সন্দেশখালীতে মা বোনেরা বলছে আমাদের চাই না 500 টাকা মমতা ব্যানার্জির। একদিকে আমাদের 500 টাকা দিচ্ছেন, অন্যদিকে আমাদের ঘরে স্বামীদের সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে মারধর করছেন এবং মাঠে ফাটে ফেলে আমাদের ইজ্জত নিচ্ছেন। এটা আমার কথা নয়। মানে এই যে আবহাওয়া তৈরি করেছেন, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, এই দুর্নীতির যেটা দেবশ্রী বাবু রাইটলি আইডেন্টিফাইড, প্যান্ডোরা বক্সটা কিন্তু খুলে দিয়ে গেছেন এই বিচারপতি, এই প্রাক্তন বিচারপতি আমাদের অভিজিৎ গাঙ্গুলি। এই ব্যাপারে আমার কোন রকম, এবার আপনি টেকনিক্যালি বলতেই পারেন উনি এই কলুষিত করেছেন যা করেছেন, কিন্তু পরেশ অধিকারীর মেয়ে চাকরি পেয়েছে, এটা কলুষিত নয়? 1000 দিন ধরে বসে আছে যারা যোগ্য চাকরি প্রার্থী, এটা কলুষিত নয়? তো কোনটা বেশি কলুষিত সেটা আগে দেখতে হবে। অতএব কোন জায়গায় উনি কলুষিত করেছেন এটা আমি আসবোই না। আমি এটা ওনার কাছে কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গের মানুষ ওনার কাছে কৃতজ্ঞ যে আজকে যে সততার প্রতীক মমতা ব্যানার্জি লিখে বেড়াতেন, যে সততার প্রতীক তৃণমূল লিখে বেড়াতো, আজকে শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলির জন্য আজকে কোনো ব্যানারে কোনো পোস্টারে সততার প্রতীক দেখতে পাবেন না মিস্টার মুখার্জি। এই কুর্নিশ ওনাকে জানাতে হবে, অবশ্যই বিকাশ ভট্টাচার্য জানাতে হবে। রইল বাকি উনি যখন বিচারপতির জায়গা থেকে কোনো দলে যোগ করেছেন। হ্যাঁ দেখুন, আমি পার্থবাবুকে একটি কথা বলতে চাই যে উনি খুব ভালো বিচারপতি হয়েছেন বা হয়নি আমি সে জায়গায় যাচ্ছি না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে উনি যতই বলুন উনি তো এখনো আনকোড়া। মানে যে কথাগুলো উনি বলছেন তাতে অনেক আবেগ আছে, সেই কথাগুলো রাজনীতি, আমরা যে রাজনীতি মানুষ দেখে এসেছি সেই রাজনীতি সুলভ নয়। যদি রাজনীতি সুলভ কথা বলতেন তাহলে উনি বলে ফেলতেন না যে শুভেন্দুর ওইটা কি আপনারা কাগজ দেখেছেন, আপনারা কি টাকা দেখেছেন। মানে এটা কতটা একটু মানে হয়ে গেল। মানে একদিকে উনি শুভেন্দুকে গার্ড করতে গেলেন, অন্যদিকে তুমি একইভাবে তৃণমূলের যারা দুর্নীতি করেছেন, মানে সৌগত কি যেন একটা ফিজিক্সের প্রফেসর আছে, আমার প্রফেসর বলতে ওনাকে ভালো লাগে না, যা বলতে হয়, সৌগত, ববি হাকিম, যারা পয়সা নিয়েছে তাদেরকে উনি ক্লিন চিট দিয়ে চলে গেলেন। মানে এটা তো নবিশ ব্যাপার। মানে আরো উনি অনেক কথা বলেছেন। আমি যেটা পার্থবাবু বলছিলেন কমিউনিস্ট পার্টি নিয়ে, মানে সত্যি কমিউনিস্ট পার্টিতে ধরুন আমি কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করি, আমি সমর্থন করি, কিন্তু আমি চাইলেই আমি কমিউনিস্ট পার্টির একজন নেতা হতে পারবো না। কমিউনিস্ট পার্টি সঠিক অর্থে একটা রেজিমেন্টেড পার্টি, একেবারে নিম্ন মানে তলার স্তর থেকে স্টেপ বাই স্টেপ উঠতে হয়। আপনি দেখুন আজকে মীনাক্ষী উঠেছে, আজকে কলতান উঠেছে, আজকে শতরূপ উঠেছে, স্টেপ বাই স্টেপ। এটা
তৃণমূল বা বিজেপির মতো ওই উপর থেকে বসে যাওয়া, যে ইচ্ছে যখন তখন আসে যাওয়া, এটা হয় না। এটা একটা ডিসিপ্লিন পার্টি। হতে পারে এই পার্টিটা আজকের দিনে শূন্য হয়ে আছে, কিন্তু এটাও তো মানতে হবে এই পার্টিটার একজনও ওই জেলে বসে নেই, মানে জেলেও তো শূন্য ওদের সংখ্যাটা। অতএব আজকে বিচারপতি চাইলেও যে কমিউনিস্ট পার্টিতে আসতে পারতেন বা কমিউনিস্ট পার্টির নেতা হতে পারতেন, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে একটা জিনিস আমার মনে হয়েছে, উনি তো যথেষ্ট বুদ্ধি রাখেন মাথায়, এবং আমার কাছে যে তথ্য আছে তাতে উনি হয়তো চেয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে যেতে, কিন্তু ওনার মনে হয়েছে বা উনি এই আবহাওয়াটা দেখেছেন যে তৃণমূল তো যখন তখন কেস দেয়, যে কোনো মানুষকে কেস দিয়ে দেবে, গাঁজা কেস, এই কেস, ওই কেস। এই কেসগুলোর এগেন্স্টে যে প্রোটেকশন, সেই প্রোটেকশন হয়তো আজকের দিনে কংগ্রেস বা বামপন্থীরা দিতে পারবে না। তাই জন্য আজকে যদি তৃণমূলের এগেন্স্টে ওনাকে কথা বলতে হয়, তাহলে হয়তো বিজেপিতে গেলে সেই প্রোটেকশনটা উনি পাবেন বলে মনে হয়েছে। আমার এটা ছোট্ট মাথার ধারণা, সেই জায়গায় উনি করেছেন। আর শেষ করবো আমি এটা বলে, যে আমরা তো আরেকটা গাঙ্গুলিকে দেখেছি, যে গাঙ্গুলির একটা বিখ্যাত শট ছিল বাপি বাড়ি যা, মানে আমরা জানি সৌরভ গাঙ্গুলির কথা বলছি আমি। আজকে অভিজিৎ গাঙ্গুলি হয়তো সেই ঢঙে, বাপি বাড়ি যার ঢঙে অনেক কিছু শুরু করেছেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে অভিজিৎ বাবুকে, যে বাপি বাড়ি যাতে ব্যাটে বলে হলে ছক্কা হয়, ব্যাটে বলে না হলে কিন্তু একদম মিডল স্টাম্প পুড়ে যায়। অতএব সৌরভ গাঙ্গুলি যে বাপি বাড়ি যা করতে পেরেছিলেন, উনি প্রথম বল থেকে যদি সেইটা করতে চেষ্টা করেন, মিডল স্টাম্প পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওনাকে আরো অনেক বেশি ম্যাচিওর হতে হবে, রাজনীতির ক্ষেত্রটা অন্য রকম, সেই জায়গায় আসতে হবে। ধন্যবাদ সৌমিত্র।